প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের রেওয়া মিল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমার বিশ্বাস তুমি যদি আজকের আমার এই ভিডিওটি পুরোপুরি দেখো তাহলে অবশ্যই তুমি রেওয়া মিল সম্পর্কে একদম একটি সুন্দর অভিজ্ঞতা অর্জন করবে। এর ফলে তুমি যে কোনো রেওয়া মিল খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। আসলে রেওয়া মিল আসলে রেওয়া মিল আমরা কিভাবে করি? এখন অঙ্কে যখন রেওয়া মিল করতে বলা হয়, মনে রাখবে খতিয়ানের উদ্বৃত্ত দেয়া থাকে এবং এই খতিয়ানের উদ্বৃত্ত থেকেই তোমাকে রেওয়া মিল করতে বলে। রাখবে যে খতিয়ানের সব উদ্বৃত্তই কিন্তু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এবং কি কি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না সেটা আমার আরেকটা ভিডিওতে দেয়া আছে। আজকে আমরা রেওয়া মিলে শুধু কি কি দফা অন্তর্ভুক্ত হয় এবং সেটা থেকে কিভাবে রেওয়া মিল করতে হয় সেটা সম্পর্কেই বিস্তারিত জানবো। আজকে আমরা একটা অঙ্ক নিয়েছি এবং এই অঙ্কের আলোকে দেখো কিভাবে তোমরা রেওয়া মিলটা প্রস্তুত করবে। এখানে প্রথম যে লেনদেনটি বা খতিয়ানের উদ্বৃত্তটি আছে সেটি হচ্ছে মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব। এটি হচ্ছে মালিক প্রদত্ত ব্যবসায়ী একটি আনিত অর্থ, যেটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায় বা মালিকানা সত্ত্ব বলা হয়। এই দায় বা মূলধন, যেহেতু মূলধনকে মালিকানা সত্ত্ব বলা হয়, এই মূলধন ব্যবসায়ের দায়কে বৃদ্ধি করে এবং দায় বৃদ্ধি পেলে সবসময় সেটা রেওয়া মিলের ক্রেডিট কলামে লিখতে হবে। সুতরাং আমরা জানি মূলধন রেওয়া মিলে ক্রেডিট হবে। এরপরে দেখো আছে আয়কর। আয়কর একটি হচ্ছে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ কমিয়ে দেয়। কি হলো? মূলধন প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। তাহলে মূলধন যদি ক্রেডিট হয় তাহলে এই মালিকানা সত্ত্বকে যদি আয়কর মাধ্যমে কমে যায় তাহলে সুতরাং সেটা ডেবিট কলামে আসবে। অর্থাৎ মূলধন ক্রেডিট হলে আয়কর মালিকানা সত্ত্ব হ্রাস করার উপাদান হিসাবে এটি ডেবিট কলামে আসবে। এরপরে দেখো বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য। এই প্রারম্ভিক মজুত পণ্য কি হবে? মনে রাখবে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে রেওয়া মিলের অবশ্যই ডেবিট কলামে আসবে। কিন্তু মনে রাখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য এবং রেওয়া মিলে এবং খতিয়ানি উদ্বৃত্তে কিন্তু সমাপনী মজুত পণ্যও দেওয়া থাকতে পারে। তো মনে রাখবে সমাপনী মজুত পণ্য কখনোই কিন্তু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এরপরে দেখো বলা আছে পণ্য ক্রয়। ক্রয় কি? ক্রয় একটি প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয়। কি বললাম? ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় ব্যয়। ব্যয় সবসময় কি হয়? ব্যয় সবসময় রেওয়া মিলের ডেবিট কলামে আসে। তাহলে আমরা পণ্য ক্রয়কে অবশ্যই ব্যয় হিসেবে রেওয়া মিলের ডেবিট কলামে দেব। সমস্ত প্রকার ব্যয় রেওয়া মিলের ডেবিটে। এরপরে দেখো বলা আছে পণ্য বিক্রয়। আচ্ছা, ক্রয় যদি ব্যয় হয় তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি বিক্রয় অবশ্যই আয়। তাহলে ক্রয় ব্যয় যদি ডেবিট হয় তাহলে আয় অবশ্যই ক্রেডিট হবে। অর্থাৎ বিক্রয় রেওয়া মিলের আয় হিসেবে ক্রেডিট কলামে আসবে। কারণ সমস্ত প্রকার ব্যয় রেওয়া মিলের ডেবিট কলামে আসে এবং সমস্ত প্রকার আয় রেওয়া মিলের ডেবিট কলামে আসে, ক্রেডিট কলামে আসে। এরপরে দেখো বলা আছে বহি ফেরত। এই বহি ফেরতটা আসলে কি? বহি ফেরত হচ্ছে তুমি যে পণ্য ক্রয় করেছো সেখান থেকে যদি পণ্য ফেরত দাও, অর্থাৎ কেনা পণ্য অথবা কৃত পণ্য যদি তুমি ফেরত দাও তাহলে সেটাকে বহি ফেরত বলা হয়। বহি ফেরত অথবা বিক্রয় অথবা ক্রয় ফেরত। মনে রাখবে যে বহি ফেরত অথবা ক্রয় ফেরত। তাহলে ক্রয় করলে আমাদের রেওয়া মিলের কি আসছে? ডেবিট কলামে আসছে। তাহলে ওখান থেকে যদি তুমি পণ্য ফেরত দাও তাহলে সেটা অবশ্যই রেওয়া মিলের ক্রেডিট কলামে যাবে। তাহলে বহি ফেরত অবশ্যই তোমার ক্রেডিট কলামে যাবে। এরপরে দেখো বলা আছে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত কি আমরা জানলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম কি সমস্ত প্রকার যদি ব্যয় হয় সেটা রেওয়া মিলের ডেবিট কলামে আসে এবং সমস্ত প্রকার আয় হলে ক্রেডিট কলামে আসে, এবং জেনেছি কি যদি মালিকানা সত্ত্ব হয় তাহলে সেটা ক্রেডিট কলামে আসে এবং মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে সেটা ডেবিট কলামে আসে। এরপরে আমরা কি পাচ্ছি? এখন পাচ্ছি আমরা ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্ত কি হয়? দেখো ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে কি এই জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে।
ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে তোমার, ধরো তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা জমা রয়েছে, অর্থাৎ ব্যাংকে তোমার যে পরিমাণ টাকা স্থিতি রয়েছে সর্বশেষ, এই সর্বশেষ স্থিতির থেকেও যদি তুমি বেশি টাকা ব্যাংক থেকে উত্তোলন করো, তাহলে সেটাকে বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত ঋণ। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত ঋণ কি? ব্যাংক জমা অতিরিক্ত ঋণ মানেই সেটি হচ্ছে দায়। তাহলে দায় রেওয়ামিলের কোন পাশে আসবে? আয় এবং দায় রেওয়ামিলের ক্রেডিট কলামে যায়। সুতরাং ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট কলামে যাবে। এরপর বলা আছে কি দেখো, বিবিধ দেনাদার। দেনাদার কি? দেনাদার হচ্ছে তুমি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বাকিতে পণ্য বিক্রয় করেছো, অর্থাৎ পণ্য বিক্রয় করেছো কিন্তু সেই ক্রেতা এখনো তোমাকে টাকাটা বুঝিয়ে দেয়নি, অর্থাৎ তুমি বিক্রি করেছো কিন্তু এখনো টাকা পাওনি, সেটিকে বলা হয় প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার। তাহলে বিবিধ দেনাদার, তাহলে তুমি যার কাছে টাকা পাওনি কিন্তু পাবে, সেটা কি? তো অবশ্যই তোমার সম্পদ। তাহলে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, আর সম্পদ সবসময় রেওয়ামিলের ডেবিট কলামে বসে। এরপরে দেখো আছে বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার কি? তুমি তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছো বা বাকিতে কোনো কিছু ক্রয় করেছো। তাহলে বাকিতে যদি তুমি কোনো কিছু ক্রয় করো, তাহলে তৃতীয় পক্ষ তোমার কাছ থেকে অর্থ পাবে, তুমি তাদের কাছে দেনা পরিশোধে দায়বদ্ধ, অর্থাৎ তোমাকে এই অর্থটা পরিশোধ করতে হবে। বিবিধ পাওনাদার হচ্ছে তোমার জন্য অবশ্যই একটি দায়, এবং দায় সবসময় রেওয়ামিলের ক্রেডিট পাশে আসে। তাহলে আবার বলছি, সমস্ত প্রকার আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই পর্যন্ত রেওয়ামিলের ক্রেডিট কলামে যাচ্ছে, এবং আয়, দায় এবং মালিকানা সত্ত্ব সবসময় রেওয়ামিলের ক্রেডিট কলামেই যায়। এরপরে দেখো বলা আছে আন্তঃপরিবহন। এখন এই পরিবহনটা আসলে কি? পরিবহন আমরা জানি যে পরিবহন হচ্ছে যাতায়াত খরচ। তাহলে যাতায়াত খরচ অবশ্যই কি? পরিবহনটা অবশ্যই তাহলে হচ্ছে ব্যয়। আমরা বলতে পারি পরিবহন মানে হচ্ছে ব্যয়, এবং ব্যয় সবসময় তাহলে কোন পাশে হয়? রেওয়ামিলের ডেবিট দিকে হয়। এবং সেটা আন্তঃপরিবহন হোক এবং বহিঃপরিবহন হোক, সমস্ত প্রকার ব্যয় আমরা জানি যে আন্তঃপরিবহন হলেও সেটা ব্যয়, এবং বহিঃপরিবহন হলেও আমরা যা বুঝতেছি এটা অবশ্যই ব্যয়। এবং ব্যয় কি হবে? ব্যয় সবসময় রেওয়ামিলের ডেবিট কলামেই যাবে। এরপরে বলা আছে দেখো বকেয়া বেতন। বেতনটা কি? বেতন অবশ্যই কি? বেতন অবশ্যই ব্যয়। ব্যয় হলে কি হয়? রেওয়ামিলের ডেবিট কলামে বসে। কিন্তু এখানে বলা আছে কি? বেতনটা বকেয়া রয়েছে। তাহলে ব্যয় যদি বকেয়া থাকে তাহলে কিসের সৃষ্টি হয়? মানে তাহলে কি বলছি আমি? ব্যয় যদি তুমি বাকিতে রাখো বা বাকি রাখো, অর্থাৎ ব্যয় যদি বকেয়া থাকে, তাহলে সেটা অবশ্যই কি? দায়ের সৃষ্টি করে। আর দায় সবসময় রেওয়ামিলের ক্রেডিট কলামে বসে। তাহলে বকেয়া বেতন অবশ্যই দায়। এরপরে বলছে বীমা খরচ। এখানে স্পষ্ট করেই বলা আছে এটা খরচ, তাহলে খরচ অবশ্যই ডেবিট পাশে বলবে। এরপরে বলা আছে দেখো প্রাপ্য সুদ। প্রাপ্য শব্দটার অর্থ কি? প্রাপ্য শব্দটা অবশ্যই, প্রাপ্যই হচ্ছে সম্পদ। যে কোনো প্রাপ্য হচ্ছে তোমার সম্পদ, অর্থাৎ যেটা তুমি ভবিষ্যতে পাবে বা আসছে সময়ে তুমি পাবে, তোমার পাওয়ার অধিকার অর্জিত হয়েছে কিন্তু তুমি হাতে পাওনি, নগদ হিসাবে এখনো হাতে পাওনি, কিন্তু তুমি পাবে। তাহলে যেটা তুমি ভবিষ্যতে পাবে সেটা অবশ্যই তোমার জন্য সম্পদ। আর সম্পদ তাহলে কি হয়? রেওয়ামিলের ডেবিট কলামে বসে। এরপরে বলছে কি দেখো ইজারা সম্পত্তি 5 বছর। তাহলে ইজারা সম্পত্তি কি হবে? এখানে তো বলাই আছে সম্পদ, তাহলে সম্পদ কোন পাশে বসে? রেওয়ামিলের অবশ্যই ডেবিট কলামে বসবে ইজারা সম্পদ। এরপর বলা আছে কি আসবাবপত্র। আসবাবপত্র কি? আসবাবপত্র হচ্ছে তোমার জন্য একটি স্থায়ী সম্পদ। মনে রাখবে যে সম্পদ এখানে স্থায়ী সম্পদ হোক আর চলতি সম্পদ হোক, অথবা ভুয়া বা অলিক সম্পদ হোক, যে কোনো সম্পদের কথাই বলা থাকলে সেটা অবশ্যই রেওয়ামিলের ডেবিট কলামে বসবে। তাহলে আমরা বলতে পারি আসবাবপত্র অবশ্যই তোমার ডেবিট কলামে বসবে। তো এটি ছিল একটি পূর্ণাঙ্গ একটা রেওয়ামিল। এভাবে প্রত্যেকটা রেওয়ামিল আমরা যদি একটু করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। চলো আমি আরেকবার বলি তোমাদের, তাহলে রেওয়ামিল আমরা কিভাবে করব। রেওয়ামিল করার সময় যে উদ্বৃত্তগুলো থাকবে সেখান থেকে মনে রাখবে যে সমস্ত প্রকার ব্যয়, সম্পদ এবং কি বললাম, সমস্ত প্রকার ব্যয়, সম্পদ অবশ্যই রেওয়ামিলের ডেবিট কলামে বসবে।
এবং সমস্ত প্রকার আয়, দায় এবং মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট কলামে বসবে। এখানে অঙ্কে আমাদের 3টি করণীয় বিষয় ছিল। একটি হচ্ছে চলতি দায়ের পরিমাণ, দ্বিতীয়টি ছিল বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় এবং 31 ডিসেম্বর তারিখে যে রেওয়া মিলটি প্রস্তুত করতে বলেছিল এই 3টি এখানে সমাধান করতে বলেছিল। এভাবে আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি রেওয়া মিল খুব সুন্দরভাবে বোঝার জন্য। আমি তোমাদের অনুরোধ করব অবশ্যই তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি কোনো অঙ্ক কখনো বুঝতে বা সমাধান পেতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আমি অবশ্যই তোমাকে সেই অঙ্কটির সমাধান করে দেব। ধন্যবাদ।